আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী চাইছে দ্রুত নিয়োগ হোক, কিন্তু চাকরি প্রার্থীদের বলা ডেডলাইন অস্বীকার করলেন শিক্ষামন্ত্রী। চাকরি প্রার্থীরা 1 ফেব্রুয়ারি ডেডলাইনের কথা বললেও নির্দিষ্ট তারিখে কথা বললেন না ব্রাত্য। মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষা দফতরের 1 মাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ এসেছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দাবি চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট তারিখের কথা বলেননি, পাল্টা দাবি মধ্যস্থকারী কুণাল ঘোষের। ওরা চাইছেন যত তাড়াতাড়ি 1 ফেব্রুয়ারির মধ্যে যদি হয়, কিন্তু আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা, আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে। ওদের দাবির নিশ্চয়ই মান্যতা আছে, এতদিন ধরে আন্দোলন করছেন। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যানও আজকে ছিলেন। ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। মুখ্যমন্ত্রী চাইছেন, এরা তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের, পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে। আইনি পন্থা, আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি। তবে যেহেতু আমরা দুবার মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। কথাটা ওটা এসএসসি বিচার করে দেখবে, ওটা তো কোর্টের বিচারাধীন বিষয়। তো ওটা তো স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই তো যাদের ক্ষেত্রে গণ্ডগোল আছে সেটা আপলোড করে দিয়েছেন। ফলে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে কাজটাও সহজ। ফলে বাকি প্রশ্ন যদি এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে নিন। কোন কথা হচ্ছে আমি মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় বিক্ষোভ হচ্ছে কিনা বা আমি যখন মিটিং করছি তখন বিক্ষোভ হচ্ছে কিনা, এটাতে বড় কথা না। বিক্ষোভ রোজই কোথাও না কোথাও হয়। ইনসিডেন্টালি আমি সেই সময় মিটিং করছি, ইনসিডেন্টালি মুখ্যমন্ত্রী ওই সময় বাড়িতে আছেন কি নেই আমি জানি না। তা বিক্ষোভ কিছু কিছু রাজনৈতিক দলের প্ররোচনায় কোথাও না কোথাও চালানোর চেষ্টা হচ্ছে। 2021 সালে আগেও হয়েছে, 2021 সালের পরেও হচ্ছে। আমার ধারণা যখন আমি এখান থেকে রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু তবু বলছি, যখন 24-এ দেখা যাবে যে প্রায় 3 থেকে 4 ঘরের কোঠায় তৃণমূল কংগ্রেস আসন পেয়ে গেছে, হয়তো বিক্ষোভ তারপরেও কোনো প্ররোচনা থাকবে। সেই প্ররোচনাকে স্বাগত জানাই, সেই ইনসিডেন্টকে স্বাগত জানাই। সেই ধরনের যে যাকে বলে একটু খুঁচিয়ে দেওয়া, একটু উস্কে দেওয়া, এগুলো তো গণতন্ত্রের অঙ্গ, এটা তো গণতান্ত্রিক শর্ত মেনেই হয়। কে না জানে এ কথা। আমাদের সরকারের সময় 2011 সাল থেকে আমি আপনাকে হিসেব করে দেখাতে পারি যে কত নিয়োগ হয়েছে, এবং কোনো শিক্ষকের এখন অবধি কোনো মাইনে বন্ধ হয়নি। মাসের 1 তারিখেই তারা মাইনে পান। তারপর সেখানে সমস্যা থাকতে পারে, যেখানে কোর্ট কেস হয়েছে, কিছু প্যানেল বাতিল হয়েছে, সেটা পরবর্তী ক্ষেত্রের কথা। কিন্তু আমাদের রাজ্যে এই ধরনের কোনো মানে শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না, আমার মনে হয় না। এই ধরনের কোনো মানে অনুপপত্তি কেউ সৃষ্টি করতে পারে। এটা একটা ভুল জায়গায় ভুল কথা বলা হচ্ছে। মজদুর ভবনে ভোর হতেই তৃণমূলের অর্জুন গোষ্ঠীর জমায়েত দেখা গেল। প্রকাশ্যে স্লোগান দেওয়া হলো জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। পাপ্পু সিংকে গ্রেফতার করলে সোমনাথ শ্যামকেও গ্রেফতারের দাবি জানালো ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের নেতারা। সোমনাথ শ্যামের সাথে ভিক্কি যাদব খুনের ঘটনায় মুক্ত অভিযুক্ত পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদের ঘনিষ্ঠ ছবি নিয়ে বিক্ষোভ তৃণমূলের। पप्पू सिंह का चक्रांत करके पकड़वाना नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। तृणमूल कांग्रेस जिंदाबाद, 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 जिंदाबाद। আর মানে এটা বোঝা যাচ্ছে যে অর্জুন সিং প্রিপেয়ার ছিলেন
যে সোমনাথ শ্যামকে দেখাতে হবে, তাই উনি ছবিগুলো একট্ঠা করে রেখেছিলেন। ঠিক আছে, এরকম ছবি আপনি যদি খোঁজেন, অনেক সিনেমা স্টার, অনেক টিভি স্টার, তাদের সাথে আমার ছবি আছে। আমি এখানকার একজন জননেতা, আমি এখানকার বিধায়ক, আমি রাস্তাঘাটে চলে বেড়াই, মানুষের কাছে পৌঁছাই, মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের সুখে আমি সব জায়গায় পৌঁছাই। সেই সময় কে আমার ফটো তুললো ডায়ে বায়ে, এটা দেখা আমার কাজ নয়, আর সেটা দিয়ে প্রমাণ হয় না। যদি প্রমাণ হতো তাহলে পাপ্পুকেই কেন ডাকলো, অন্য কাউকে কেন ডাকলো না পুলিশ কমিশনার? তো এইসব বলে বজরং ভাজরং কথা বলে কারোর ছবি দেখিয়ে ইচ্ছায় পার পাওয়া যাবে না। অর্জুন, তুমি যতই চালাকি করো, তোমার এবার ধরা ভরে গেছে, এবার জল বেরোবেই। 20 দিন আগে ধরে সোমনাথ শ্যাম জগদ্দল বিধানসভার বিধায়ক, সে ক্যামেরার সামনে এসে এসে বলছে পুলিশের তদন্ত থেকে আগে ওর তদন্ত শুরু হয়ে গেছে। পাপ্পু সিং, অর্জুন সিং এর ভাইপো নাকি ভিকি যাদবকে খুন করিয়েছে। আমি প্রশ্ন করতে চাই, যদি ভিকি যাদবকে পাপ্পু সিং খুন করিয়ে থাকে, তাহলে ইমরান এলাইস পঙ্কজ, যাকে পুলিশ মাস্টার মাইন্ড বলছে এই খুনের 5 মাস 6 মাস ধরে, তাকে সে নাকি চক্রান্ত করেছে, প্রেস কনফারেন্সে পুলিশ কমিশনার বলেছে, তাহলে তার সঙ্গে এই সোমনাথ শ্যামের ছবি দেখছেন আপনারা নিশ্চয়ই। সেই ছবিতে সে তাকে কেক কেটে খাওয়াচ্ছে। কত তার সম্পর্ক ভালো হতে পারে একটা এমএলএ, সোকল্ড এমএলএ, যে একটা ক্রিমিনালকে তার জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে। বুঝতেই পাচ্ছেন চক্রান্ত গন্ধ কোথায় থেকে আসছে। তারা তৃণমূলকে ক্ষতি করার চেষ্টা করছে, তারা মূর্খ স্বর্গে বাস করছে। তারা ভাবছে এক পাপ্পু সিংকে জেলে ঢুকিয়ে তৃণমূলের ক্ষতি করে দেবে, আমার অর্জুন সিং এর ক্ষতি করে দেবে। তারা মূর্খ সঙ্গে বাস করছে। এ রোজ পাপ্পু সিং তৈরি করার ক্ষমতা আমার আছে, আর পাপ্পু সিং এর জন্য আইনি লড়াই বেঁচে আছে। আমরা আইনি লড়াই লড়ব। মিথ্যা মিথ্যা হয়, সত্যি সত্যি হয়। আমরা জানি যে ভিকি যাদব খুন হয়েছিল, সে ভিকি যাদব খুন হয়েছিল, সেই ভিকি যাদব এরা কত শুভাকাঙ্ক্ষী আমার জানা আছে, আর তার পরিবারের কত এরা শুভাকাঙ্ক্ষী আমার জানা আছে। ধন্যবাদ। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যৌথ মঞ্চে বাধা দিল পুলিশ। ভোরেই নবান্ন চত্বরে উত্তেজনা ছড়ায়, পুলিশের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। বকেয়া ও বর্ধিত হারে ডিএর দাবিতে ধর্ণা দেয় তারা। ভোর থেকেই নবান্নের সামনে ধর্ণা। নবান্নের সামনে 3 দিনের ধর্ণা ডিএ আন্দোলনকারীদের। কেস নাম্বার দিন। অ্যাডভোকেট ইন্টিমেট করেছেন, কি করেছেন, কোনো দাম নেই। আপনার কেস নাম্বার, আপনাদের কেস নাম্বার বলুন, আপনার কেস নাম্বার বলুন। দেখুন, আমাদের অত কথা বলার প্রয়োজন নেই। আমাদের কাছে হাইকোর্টের রায় আছে, আপনি লিখে দিন যে হাইকোর্টের রায় নিয়ে আপনি বসতে পাবেন, আপনি লিখে দিন। আর যদি এখানে বিয়ে করেন, আমরা এখানে বসবো। হ্যাঁ, এখানেই বসবো, এখানে বসবো, কোনো অসুবিধা নেই। একদম তাই। এটা রাস্তায় উপেক্ষা করে তিনি বসতে পারেন, আর আমাদের বেলা এই কথা বলো না তো। দাঁড়াও, একজন কথা বলছে তো। লেখা আছে যে সিটিং ডেমনস্ট্রেশন করা যাবে না। আপনি কোথায় লেখা আছে সিটিং ডেমনস্ট্রেশন করা যাবে না? কোথায় লেখা আছে সিটিং ডেমনস্ট্রেশন করা যাবে না? 1963-তে সুপ্রিম কোর্ট বলছে, শুনে নিন। আপনারা অনেক বলেছেন, সুপ্রিম কোর্ট বলছে যে সিটিং ডেমনস্ট্রেশন হচ্ছে মানুষের মৌলিক অধিকার। কোনো কারোর ক্ষমতা নেই মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া। আমার মৌলিক অধিকার হাইকোর্ট রায় দিয়েছে, আপনি বসে দিতে বাধ্য। আপনি কিভাবে বসাবেন সেটা ব্যবস্থা করুন। এবারে আপনার কথা শুনুন। আপনাকে কালকে আমরা বলেছিলাম, আপনি কি বলেছেন আমার শুনলাম। আপনি যদি কথা না শুনেন, আপনার কথাই বলে যান। আমার কাছে রায়ের কপি আছে, আপনি দেখান যে এই রায়টাকে ওভাররুল করে, এই রায়টাকে ওভাররুল করে হাইকোর্ট কোনো রায় দিয়েছে। আপনার অ্যাডভোকেটের সঙ্গে এখন তো এখন কেস ফাইল করেননি এখনো মশাই। আপনার কেসের নাম্বারটা বলুন। আপনার শুনুন, এইটা দেখলে হয়েছে তো, আপনি অর্ডারটা ওখানে ভালো করে যে পুলিশকে দেখতে পাচ্ছেন, উনি নিজেও মানে 10% দিয়ে পান।
তার নিজের ছেলে মেয়ে ভবিষ্যৎ কি আছে সেটা নিয়ে আমার কথাটা শুনুন। আপনি আপনার সাথে আমি কথা বলিনি। ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে যখন মুভ করবেন, আমাদের কথাটা ডিভিশন বেঞ্চে যখন মুভ করবেন তখন কথা হবে। তার আগে পর্যন্ত এই রায়টা স্ট্যান্ডিং রায়। আপনি হাইকোর্টের রায়কে ভায়োলেট করছেন। আপনি হাইকোর্টের রায়কে ভায়োলেট করছেন। আপনি হাইকোর্টকে জানান ব্যাপারটা, আমরা ভায়োলেট করছি। আমার প্রয়োজন নেই হাইকোর্টকে তাহলে আপনি বলছেন দেখুন। আমরা এখানে বসার জন্য এসেছি। শুনুন, আটকাবেন 300 জনকে বলেছে। বেলা 10টার সময় 30,000 লোককে নিয়ে আটকাতে পারবেন তো? আপনি এক কথা বলেছেন, আপনার কাছে বন্দুক আছে, আমি গুলি চালানো মশাই। আপনি আমরা এখানে বসছি, আমি গুলি চালানো। কোনো ক্যান নাম্বার কিছু নেই। ওনারা বলছেন এটা দিয়ে যে এই যে রায় আছে, আপনি চিঠিটাই বললেন না। সেই রায়টাকে নিয়ে চিঠিটা পড়ুন। আচ্ছা, চিঠিটা পড়ে নেন। This is to inform you the above mentioned matter নাম্বারগুলো পড়ুন। will be filled, নাম্বারগুলো পড়ুন। will be filed tomorrow নাম্বারগুলো পড়ুন। with leave of the honorable court at 10:30 AM. অত ব্যস্ত তার মানে 10:30 AM এর আগে পর্যন্ত এই রায়টাই এখনো পর্যন্ত বহাল আছে। তাহলে আমাদের তো বাস ওরা ক্যান নাম্বার দিয়েছে এবং ম্যাট নাম্বার দিয়েছে, তার কোনো নাম্বার পড়েনি, দেখে নিন একটু। এই ব্যানার আমরা এখানে এই রাজ্য সরকারের দলদাস পুলিশ হাইকোর্ট সেই রায়টা পড়েছে 22 তারিখ থেকে মানে 24 তারিখ পর্যন্ত টানা 72 ঘন্টা আমাদের জন্য এই জায়গাটা নবান্ন পরিস্থিতি উত্তপ্ত। সংগ্রামী যৌথ মঞ্চে নবান্ন অভিযানে প্রথমে অনুমতি না মিললেও পরে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করে। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদীদের সাথে পুলিশদের রীতিমতো বচসা শুরু হয়। এক সময় শোনা যায় একজনকে পুলিশের উদ্দেশ্যে বলতে যে আপনার হাতে বন্দুক আছে, গুলি চালান। এখানে ধর্ণা মঞ্চে কোনো পারমিশন নেই, তা সত্ত্বেও এনারা এখানে চেঁচামেচি করছেন। সাধারণ নাগরিকবৃন্দ, নবান্নের আশেপাশে নাগরিকবৃন্দ পুলিশের কাছে কমপ্লেন করছে যে এখানে অশান্তি করছে। 144 ধারা জারি করা আছে, রাস্তায় বসে পড়ছে, সাধারণ পদযাত্রা ডিস্টার্ব করছে, বাইকরা বাইককে ডিস্টার্ব করছে। সাধারণ নাগরিকরা এখানে প্রচন্ডভাবে বিক্ষুব্ধ হয়ে গেছেন। সাধারণ নাগরিকরা পুলিশকে কমপ্লেন করছে এবং সাধারণ নাগরিক কমপ্লেন করছে এবং আপনারা এখানে সে বললো কি হবে, সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না, অবস্থান করছি। আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি। আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই, এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি। 90 ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি, সুতরাং 90 ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিরোধ চলবে। যেখানে অশান্তি হচ্ছে, রাস্তা মাঝে মাঝে রাস্তায় বসে পড়ছেন, প্রচন্ড জোরে স্লোগান বাজনা বাজাচ্ছেন, শান্তপ্রিয় জায়গা এবং এখানে 144 ধারা জারি আছে এবং এনাদের এখানে ঘটনা মঞ্চের কোনো জায়গায় নয়। তা সত্ত্বেও যারা এখানে সাধারণ মানুষকে বিরক্ত করছেন। আমরা এসে পরে বসবো, আপনার হাতে বন্দুক আছে, গুলি চালাবেন, কোনো অসুবিধা নেই। আপনার বক্তব্যটা আগে শুনলাম। নোটবন্দির স্মৃতি যেন ফিরেছে বাংলায়। গ্যাসের বায়োমেট্রিকের জন্য ভোগান্তির সীমা নেই সাধারণ মানুষের। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে দুপুরে পেরিয়ে গেলেও হচ্ছে না বায়োমেট্রিকের কাজ। শয়ে শয়ে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ।
দ্রুত কাজ করবার আবেদন সাধারণ উপভোক্তাদের। যদিও ইন্ডিয়ান গ্যাসের হেলেঞ্চের ডিস্ট্রিবিউটর প্রদীপ বিশ্বাস জানান, সার্ভার ডাউনের কারণে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। একই সঙ্গে সার্ভারের ওপরে চাপ পড়ার কারণেই এই সমস্যা হচ্ছে বলে দাবি তার। আমরাও চেষ্টা করছি যাতে দ্রুত সমাধান করা যায়। এমএনডি কি কোথায় হচ্ছে? এমএনডিকে ওই যে ফিঙ্গার মিলাতে আসছে। কটা এসছে লাইন? 4টে, ভোর 4টা। ভোর 4টে। এতক্ষণ লাইনে দাঁড়ানো এখনো হয়নি কেন? হয়নি, সার্ভার ডাউন আছে। প্রতিদিনই কিরকম সার্ভার ডাউন হচ্ছে? প্রতিদিনও হচ্ছে। কাজ বাজ ফেলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? কাজ বাজ ফেলে দাঁড়িয়ে আছি, আর কি করবো? কতক্ষণ লাইনে দাঁড়ানো আছে? আমরা তো ভোর 4টে থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। এখন তো 11:30। 11:30 বাজে। কত লোক দাঁড়ানো আছে লাইনে? 400-500 ছিল, এখনো আছে। আপনার নাম? সঞ্জয় বাসার, বাড়ি পূর্ব হুদা। কালকে রাত মানে সকাল 9টার সময় এসছি, রাত 8টায় বাড়ি গেছি। বাড়িতে বাচ্চা কাচ্চা সব আছে, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না, সার্ভার নেই। আজকে কখন লাইনে দাঁড়িয়ে? আজকে সকাল 9টার সময় এসছি, হবে কিনা কোনো গ্যারান্টি নেই। ভোগান্তি হচ্ছে না, বাচ্চা কাচ্চা থুয়ে আসছে, সারাদিন রান্না করে কি খাচ্ছে কি না খাচ্ছে তার কোনো গ্যারান্টি নেই। আমরা সেই রাত 8টায় আবার বাড়ি যাবো। সার্ভার নেই, ওই একই প্রবলেম, সার্ভার নেই। কালকে এসেছিলেন? হ্যাঁ, কালকেও এসেছি, এই যে টোকন দিয়েছে, এখনো হবে কিনা ঠিক নেই। কালকে রাত 8টায় বাড়ি গেছি। টোকন দিয়েছে। কি চাইছে? আমাদের কাজ না হলে আমরা কি করবো? এখন কাজই তো হচ্ছে না। এখন গ্যাসের বায়োমেট্রিক করতে এসেছি? হ্যাঁ, গ্যাসের বায়োমেট্রিক করতে এসেছি। আপনার নাম? শম্পা সরকার, বাড়ি কাশীপুর। করতে যারা এসছে তারা সেই সকালে এসছে এবং দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। ভোর, অনেকে বলছে 4টে এসছে, অনেকে বলছে 6টায় এসছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো এবং কাজ করতে অনেক দেরি হচ্ছে। কারণ সকালের দিকে আমাদের সার্ভার ভালো থাকছে, কিন্তু যখনই 10:30 বা 11টার দিকে তারপর থেকে সার্ভারের ডাউন। আমরা লোকজন নিয়ে রেডি আছি, কিন্তু সার্ভার ডিস্টার্বের জন্য আমরা কাজ করতে পারছি না। প্রচুর লোকের সমস্যা হচ্ছে, তারা বলছে দীর্ঘক্ষণ সে তো অবশ্যই, আপনার সঙ্গে আমিও একমত। হ্যাঁ, সার্ভারটা ভালো হলে আমাদের কাজ করতে বেশি সময় লাগবে না। সার্ভার ডাউনের কারণ যেটা আমরা অভিজ্ঞতা, হয়তো এই মুহূর্তে একযোগে সবাই চাপ পড়ছে সার্ভারের উপর, সার্ভার সেভাবে হয়তো কাজ করছে না, কিন্তু এই আর কি। আপনার নাম? আমার নাম প্রদীপ বিশ্বাস। হ্যাঁ, আমি হেলেঞ্চা জয় রাধা মাধব ইন্ডিয়ান সার্ভিসের ডিস্ট্রিবিউটর। মালদায় চাষ হয় 800 গ্রাম থেকে 2 কেজি ওজনের মস্ত বেগুনের। পুখুরিয়ার রাজাপুরে মূলত চাষ করা হয় এই বেগুন। শীতকালেই পাওয়া যায় এই নবাগঞ্জের বেগুন। নবাগঞ্জের বেগুন নামেই বিখ্যাত এই বেগুন অন্য কোথাও চাষ হয় না। বর্তমানে এই বেগুনের দাম 100 টাকা কেজি বলে জানা গিয়েছে। মানুষ কি বলে? মানুষ তো আমরা ভাটাই বলি, ওই শহরে ফের অন্য কিছু বলে, নবগঞ্জ বলে, কিন্তু আমাদের এখানেই চাষবাস। এটা লাস্ট কত বড় হয় এই বেগুনটা? 1 থেকে 1.5 কিলো। মালদা জেলার বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে। সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে। আমরাও চেষ্টা করছি যে এই বালিয়া নবাবগঞ্জের যে বেগুন, এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কি করে রপ্তানি করা যায়, এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, এই বেগুন আমাদের জেলায়, রাজ্যে, দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে, এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে তাদের সঙ্গে, তাদের দেখাদেখি, তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে, এবং এই নবাবগঞ্জ পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে
এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে। মালদাহের নবাবগঞ্জের বেগুন এরা খুব বিখ্যাত এবং মালদা ছাড়া আর কোথাও হয় না, কি তথ্য আছে এই বিষয়ে আপনাদের কাছে? হ্যাঁ, মালদায় বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হলো নবাবগঞ্জের বেগুন। এটা বহু পুরনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে। এখনও গাজল, ওল্ড মালদা এবং রতুয়া 2 এই 3টে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে। এখনও পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে প্রায় 200 বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয় এবং মূলত এই বেগুনটা শীতকালে হয় এবং সাইজে এটা খুবই বড়, প্রায় 800 থেকে 2 কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয় এবং বেগুনের মধ্যে 300 থেকে 450 সংখ্যক বীজ থাকে, যার ওজন প্রায় 50 গ্রামের মতো বীজের। এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বিচন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয় এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি।